বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বর্ষায় গোলাপ গাছের পরিচর্যা। বৃষ্টির জলে আবার তোমরা তোমাদের গোলাপ গাছকে কিন্তু সবুজ ও সতেজ করে তুলতে পারো। এটা গোলাপ গাছের বৃদ্ধির কিন্তু খুব ভালো সময়। গ্রীষ্মের অতিরিক্ত তাপপ্রবাহে যদি তোমাদের বাগানের গোলাপ গাছগুলির অবস্থা খুব খারাপ হয়ে যায়, যদি পাতা শুকিয়ে যায় বা গাছ ঝিমিয়ে থাকে, কিন্তু যদি দেখা যায় যে গাছের ডাল সবুজ রয়েছে অথবা শিকড় ভালো রয়েছে, তাহলে সেই গাছে কিন্তু এই বর্ষায় তোমরা নতুন করে গ্রোথ স্টার্ট করতে পারবে এবং সামান্য পরিচর্যায় কিন্তু গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুলও তোমরা পেতে পারবে এই বর্ষাকালে। কারণ এই বর্ষাকাল আমাদের গোলাপ গাছের বৃদ্ধির একটা আদর্শ সময়। এই সময় যদি আমরা সামান্য পরিচর্যা করতে পারি, একটু খেয়াল রাখতে পারি, তাহলে আমাদের বাগানের শুকিয়ে যাওয়া গোলাপ গাছেও কিন্তু নতুন করে গ্রোথ আসবে এবং সেই গাছে প্রচুর পরিমাণে ফুলও ফুটবে। কারণ বৃষ্টির জলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং বৃষ্টির জল কিন্তু অ্যাসিডিক নেচারের, আর গোলাপ গাছ কিন্তু অ্যাসিডিক সয়েল ভীষণ পছন্দ করে। শুধুমাত্র গোলাপ গাছই নয়, বাগানের যে সমস্ত গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে প্রত্যেকটা গাছ কিন্তু বৃষ্টির জলে সবুজ ও সতেজ হয়ে উঠবে। যে সমস্ত গাছ গ্রীষ্মের দাবদাহে একেবারে প্রায় শুকিয়ে যাচ্ছিল, কোনো রকম কোনো ফুল আসছিল না, এমন যে কোনো গাছ কিন্তু আমরা সব সময় বৃষ্টির জলের মধ্যে রাখবো। কখনোই কিন্তু এই সমস্ত গাছকে আমরা শেডের মধ্যে রাখবো না। বৃষ্টির জলে রাখার ফলে গাছগুলো কিন্তু কয়েকদিনের মধ্যেই নতুন করে সবুজ ও সতেজ হয়ে উঠবে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুলও আসবে। শুধুমাত্র খেয়াল রাখতে হবে সেই টবের ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক আছে কিনা, বৃষ্টির জল পড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির জলটা ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাচ্ছে কিনা, এই জিনিসটা একটু লক্ষ্য রাখলে তাহলে কিন্তু আমাদের বাগানের গাছ খুব সুন্দরভাবে সবুজ ও সতেজ হয়ে উঠবে। গাছে আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুটবে প্রচুর পরিমাণে ফুল। কোন পরিচর্যায় বর্ষাকালে গোলাপ গাছে নতুন নতুন গ্রোথ আসবে এবং সেই সঙ্গে আসবে নতুন নতুন কুঁড়ি, জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, একটু স্কিপ করো না বন্ধুরা। স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, সামনেই যে গোলাপ গাছগুলো দেখতে পাচ্ছ, এই গোলাপ গাছে আমি 10-15 দিন আগে কি এমন কাজ করেছি সেগুলোই আমি আজকে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাতে থাকবো। সামনে যে গাছগুলো দেখছো, এই গাছে কিন্তু নতুন নতুন প্রচুর পরিমাণে গ্রোথ এসেছে এবং সঙ্গে এসছে প্রচুর পরিমাণে কুঁড়ি। তো এই কুঁড়িগুলো কিভাবে এলো, গাছগুলো কিভাবে এত সবুজ সতেজ হয়ে উঠলো, সেগুলোই আজকের ভিডিওতে আমি দেখাবো। প্রথমেই বলবো টিপস নাম্বার 1, প্রুনিং। এই সময় আমাদের গোলাপ গাছে প্রচুর পরিমাণে ডাইব্যাকের সমস্যা হতে দেখা যাবে। এক তো প্রচুর পরিমাণে ফাঙ্গাসের আক্রমণের কারণে এই ডাইব্যাক হয়, তাছাড়া প্রচুর পরিমাণে আবহাওয়ার তাপমাত্রা গরম হওয়ার জন্য গাছের ডাল শুকিয়ে যায়। তো এই দুটো কারণের জন্য কিন্তু এই সময় আমাদের বাগানের গোলাপ গাছের ডাল প্রায় শুকিয়ে যেতে বসে এবং বেশিরভাগ ছোট ছোট কচি কচি যে ব্রাঞ্চ আসে সেগুলোও শুকিয়ে যায়, যার ফলে গাছের একেবারেই কোনো রকম কোনো বৃদ্ধি হয় না। গোলাপ গাছের ডাল শুকিয়ে গেলে কখনোই কিন্তু খুব বেশি হার্ড প্রুনিং করা যাবে না। সামনেই দেখো যে ডালটা দেখতে পাচ্ছ, এই ডালটার দেখো কিছুটা অংশ আমি উপর থেকে কেটে দিলাম, কিন্তু খানিকটা যে কালো অংশ সেটা কিন্তু আমি রেখে দিলাম। কখনোই কিন্তু একেবারে সবুজ অংশ থেকে আমি কাটবো না, তার কারণ আবারও আমি যদি সবুজ অংশ থেকে কেটে দিই, আবারও ওই সবুজ অংশটা কিন্তু কালো হতে শুরু করবে। যতই ফাঙ্গিসাইড অথবা মোমের প্রলেপ দেওয়া হোক না কেন, বর্ষাকালে কিন্তু আর্দ্রতা থাকে, আবহাওয়ার মধ্যে ময়েশ্চার থাকে, যে কারণে খুব বেশি ডাইব্যাকের সমস্যা বেড়ে যায়। তাই কিছুটা কালো অংশ রেখে দিয়ে আমরা কিন্তু এটাকে প্রুনিং করব, তা না হলে কিন্তু আবারও ডাইব্যাকের সমস্যা শুরু হবে এবং নিচের দিকে ধীরে ধীরে শুকিয়ে শুকিয়ে নামতে থাকবে। তাছাড়া এই সময় গাছে যে ফুলগুলো ফুটবে সেই ফুলগুলো আমরা কিভাবে কাটবো, দেখো হাতের সাহায্যে শুধু ফুলটাকেই কিন্তু কেটে নিলাম, কখনো কিন্তু ব্রাঞ্চ কাটা যাবে না। অন্যান্য সময় যে 5 পাতার উপর থেকে কাটতে বলি, এখন কিন্তু বর্ষাকালে একেবারেই 5 পাতা বা 3 পাতার উপর থেকে কাটা যাবে না, শুধুমাত্র ফুলটাকেই হাতের সাহায্যে বা কাঁচির সাহায্যে কেটে নিতে হবে। এখন যদি খুব বেশি হার্ড প্রুনিং করে আমরা ফুলটাকে কাটতে যাই, তাহলে কিন্তু আবারও নতুন করে ডাইব্যাকের সমস্যা শুরু হয়ে যাবে। টিপস নাম্বার 2, এই সময় আমাদের গাছের অনেক রকম পাতা থাকে, সবুজ পাতা এবং কালো পাতা, বিভিন্ন রকম ফাঙ্গাস লাগা পাতা বা একেবারে শুকিয়ে যাওয়া পাতা। এগুলোকে কিন্তু এই সময় একেবারে রিমুভ করা যাবে না, যেমন আছে তেমনই রেখে দিতে হবে। নিজে থেকে যদি ঝরে যায় সে ব্যাপারটা আলাদা, কিন্তু আমরা এই গাছের পাতাগুলোকে এখন সরাবো না, কিছুদিন অপেক্ষা করতে হবে। যখন এই গাছে প্রুনিং করার পর নতুন নতুন ডালপালা আসবে, কচি কচি ব্রাঞ্চ আসবে, ঠিক সেই সময় আমাদেরকে এই পাতাগুলোকে রিমুভ করতে হবে। দেখো এই গাছে যে আমি পাতাগুলোকে রিমুভ করে দিয়েছি, তার কারণ এই গাছে নতুন নতুন কচি কচি ব্রাঞ্চ এসে গেছে। তো ব্রাঞ্চ আসার পর আমি কিন্তু এগুলোকে রিমুভ করেছি। তবে হ্যাঁ, যে সমস্ত পাতা টবের গোড়ায় পড়ে থাকবে, যেগুলো টবের মাটিতে পড়ে থাকবে, এগুলোকে আমাদের সরিয়ে দিতে হবে। এগুলো যদি আমরা সরিয়ে না দিই তাহলে কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তাই যে সমস্ত শুকিয়ে যাওয়া পাতা টবের মাটিতে পড়বে সেগুলোকে আমাদেরকে সরিয়ে দিতে হবে, অথবা টবের আশেপাশে পড়লেও সেগুলোকেও কিন্তু আমাদের সরিয়ে দিতে হবে, কারণ ফাঙ্গাস চারিদিক থেকেই আমাদের গাছে অ্যাটাক করবে।
টিপস নাম্বার 3, এই সময় গোলাপ গাছের মাটি কিন্তু একেবারেই শক্ত হয়ে যেতে দেওয়া যাবে না। এই সময় আমাদের গোলাপ গাছের মাটি মাঝে মাঝে কিন্তু খুশে দিতে হবে। যদি খুব বেশি উপরের মাটি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু ওপরে জল জমবে এবং ড্রেনেজ হোল দিয়ে জলটা ঠিকঠাকভাবে বেরিয়ে যাবে না, যার ফলে কিন্তু রুটে ফাঙ্গাস লেগে যাবে এবং ধীরে ধীরে গাছটা পচে যাবে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমার টবের মাটি এত শুকনো কিভাবে। আমি এই গাছটাকে 4-5 দিন শেডের মধ্যে রেখেছিলাম, যে কারণে টবের মাটি কিন্তু একেবারেই শুকনো হয়ে রয়েছে। যতটুকু পরিমাণ বৃষ্টির জল পেয়েছিল সেই জলটা এতদিন ধরে শুকিয়ে গেল এবং আমি 4-5 দিন কিন্তু কোনো রকম কোনো জল প্রয়োগ করিনি। তার কারণ জল প্রয়োগ করলে আমি এ গাছে খাবার প্রয়োগ করতে পারবো না। ঠিক 10 দিন আগে আমি আমার অন্যান্য গোলাপ গাছে যে খাবার প্রয়োগ করেছিলাম সেটাই আমি আজ প্রথমে এই টবে প্রয়োগ করে তোমাদের দেখাবো। এই সময় যে ফার্টিলাইজারটা প্রয়োগ করতে হবে সব থেকে সহজ ফার্টিলাইজার, যেটা টবের ভেজা মাটিতেও কিন্তু তোমরা প্রয়োগ করতে পারো, কোনো রকম কোনো ক্ষতি হবে না। এই সময় কিন্তু একেবারে কোনো রকম কোনো রাসায়নিক ফার্টিলাইজার প্রয়োগ করা যাবে না। তো প্রথম যে ফার্টিলাইজারটা আমি প্রয়োগ করব সেই ফার্টিলাইজারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং এই ফার্টিলাইজারটা প্রয়োগ করার সঙ্গে সঙ্গে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ চলে আসবে। তো প্রথম যে ফার্টিলাইজারটা নিয়েছি সেটা হলো চা পাতা। একটা টবের জন্য 1 চামচ পরিমাণ চা পাতা আমি টবের মাটিতে প্রয়োগ করছি। অন্যান্য গাছে আমি কিন্তু 10 দিন আগে প্রয়োগ করেছিলাম এবং 10 দিন পরে গাছে কিন্তু খুব সুন্দর রেজাল্ট আমি পেয়েছি। তো তোমরা 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু গাছে নতুন নতুন ব্রাঞ্চ পেয়ে যাবে। এই সময় কিন্তু আমি আবারও বলছি, কোনো রকম কোনো রাসায়নিক খাবার প্রয়োগ করা যাবে না। বিশেষ করে ভিজে মাটিতে কিন্তু চা পাতা তোমরা প্রয়োগ করতেই পারো, কোনো রকম কোনো অসুবিধা হবে না, গাছে খুব ভালো গ্রোথ আসবে। এর সাথে সাথে যখনই বৃষ্টির জল মাটিতে পড়বে, তার বৃষ্টির জলেও যেহেতু নাইট্রোজেন রয়েছে এবং চা পাতাতেও যেহেতু নাইট্রোজেন রয়েছে এবং চা পাতাও কিন্তু খুব ভালো একটা কম্পোস্টের কাজ করে, তো সেই কারণেই আমাদের গাছে কিন্তু প্রচুর ব্রাঞ্চ আসবে এবং খুব সুন্দর কুঁড়িও চলে আসবে। 1 চামচ চা পাতা দেওয়ার পর আমি কিন্তু ভরপুর মাত্রায় টবের মাটিতে জল প্রয়োগ করব, কারণ আমি এই গাছে 4-5 দিন কোনো রকম কোনো জল প্রয়োগ করিনি। যেহেতু আমি এই গাছে চা পাতা প্রয়োগ করব সেই কারণে টবের মাটিটা আমি ভালো করে শুকিয়ে নিলাম এবং মাঝে মধ্যে এইভাবে শুকিয়ে নিলে গাছে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ একেবারেই কমে যায়। চা পাতা প্রয়োগ করার পর সম্পূর্ণ ওপেন এরিয়ায় রেখে দেব। এখন কিন্তু বৃষ্টির জল পাওয়া ভীষণ প্রয়োজন, বৃষ্টির জলের মধ্যে রাখলে কিন্তু তবেই খুব ভালো রেজাল্ট আমরা দেখতে পাবো। ঠিক 10 থেকে 15 দিন পর আমাদের যে কাজটা করতে হবে, গাছের মধ্যে যে সমস্ত ফাঙ্গাস লাগা পাতা আমরা আগে ফেলে দিইনি, শুকিয়ে যাওয়া পাতা বা ফাঙ্গাস লাগা পাতা, সেই সমস্ত পাতাগুলোকে কিন্তু আমরা এবার রিমুভ করে দেব। গাছের মধ্যে কিন্তু একেবারেই কোনো রকম কোনো রোগগ্রস্ত পাতা আমরা রাখবো না, তার কারণ রোগগ্রস্ত পাতা আর প্রয়োজন নেই। গাছে যেহেতু নতুন নতুন কচি ব্রাঞ্চ চলে এসছে, এবার গাছে কিন্তু গাছ খাবার তৈরি করতে পারবে এবং গাছ ধীরে ধীরে নিজের গ্রোথ বাড়াবে। তো সেই কারণে আমরা কিন্তু এবার পুরনো বা ফাঙ্গাস লাগা পাতাগুলোকে তুলে ফেলে দেব। গাছকে কিন্তু সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে এই সময়, গাছে যেন কোনো রকম কোনো নোংরা না থাকে। বর্ষায় যদি প্রচুর পরিমাণে ফাঙ্গাস লাগা পাতা গাছের থেকে যায় তাহলে কিন্তু নানা রকম সমস্যা হবে। কিন্তু যেহেতু যে গাছ একেবারে শুকিয়ে গিয়েছিল, গাছে কোনো পাতা ছিল না, তাই শুকিয়ে যাওয়া পাতাগুলোকেও যদি আমরা আগে তুলে ফেলতাম তাহলে কিন্তু গাছ খাবার তৈরি করতে পারতো না, যার ফলে গাছ আর বৃদ্ধি পেত না। তো সামান্য কিছু পাতা, সেই কারণেই কিন্তু আমি আগে তোমাদের রেখে দেওয়ার কথা বলেছিলাম। গাছের যেহেতু নতুন নতুন ব্রাঞ্চ আসছে, গাছের সমস্ত পাতা, শুকনো পাতা তুলে ফেলে দেওয়ার পর আমাদের প্রয়োগ করতে হবে 2 নম্বর ফার্টিলাইজার। যদি টবের মাটি শুকনো থাকে, বৃষ্টি কম হয়, তাহলে একটা লিকুইড খাবার আজকের ভিডিওতে দেখাবো, সেই লিকুইড খাবারটা প্রয়োগ করবে। কিন্তু যদি টবের মাটি শুকনো না হয়, টবের মাটি যদি ভেজা ভেজা থাকে, তাহলে কোন ফার্টিলাইজার প্রয়োগ করবে? 2 টাকার একটা কফি পাউডারের পাতায় যতটুকু পরিমাণ কফি পাউডার থাকবে সেই কফি পাউডারটা তোমরা গাছের মাটিতে প্রয়োগ করবে। তার কারণ কফি পাউডারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস এবং আয়রন ও ম্যাগনেসিয়াম। কিন্তু আমার টবের মাটি যেহেতু শুকনো রয়েছে সেই কারণে আমি এখানে একটা লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করব। তো লিকুইড ফার্টিলাইজারের মধ্যে আমি নিয়েছি এখানে পেঁয়াজের খোসা, 3-4টে পেঁয়াজের খোসা এবং একটা অ্যালোভেরার পাতা আমি 2 দিনের জন্য 1 লিটার জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এটাই আমি আমার গাছে প্রয়োগ করব। তার কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমার টবের মাটি কিন্তু ভালো রকম শুকনো রয়েছে, তার কারণ আমি এই গাছটায় 4-5 দিন কোনো রকম কোনো জল প্রয়োগ করিনি এবং এটা আমি সেমিসেডের মধ্যে রেখে দিয়েছিলাম। তো দেখো, এখানে একটা অন্য পাত্রের মধ্যে আমি 500 ml জল নিয়েছি, সাধারণ জল, এবং যে লিকুইড খাবারটা আমি তৈরি করেছি সেটাই এখানে আমি 500 ml দিয়ে দেবো। তো অ্যালোভেরা এবং পেঁয়াজের খোসা, অ্যালোভেরার মধ্যে রয়েছে একটা ন্যাচারাল রুট হরমোন এবং ফাঙ্গিসাইড। অ্যালোভেরা কিন্তু ন্যাচারাল ফাঙ্গিসাইডের কাজ করে, সেই কারণে আমি এখানে অ্যালোভেরা নিয়েছি। এবং পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, রয়েছে আয়রন, ম্যাগনেসিয়াম। অনেক সময় গাছে ফুল আসতে চায় না, গাছের পাতা বিবর্ণ হয়ে যায়, পাতার শিরা সবুজ হয়ে যায়, বাদবাকি অংশ সব হলুদ হয়ে যায়। তো সেই অবস্থায় আমরা যদি পেঁয়াজের খোসা ভেজানো জল প্রয়োগ করতে পারি,
গাছে যেমন নতুন গ্রোথ আসবে, সেই সঙ্গে গাছের পাতা সবুজ সতেজ হয়ে যাবে এবং গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। কিন্তু যদি তোমাদের টবের মাটি ভেজা ভেজা হয়ে থাকে, শুকনো না হতে চায়, সেক্ষেত্রে তোমরা কিন্তু 2 টাকার যে পাতায় কফি পাউডার যতটুকু পরিমাণ থাকে সেই কফি পাউডারটা প্রয়োগ করবে যখন গাছে নতুন ব্রাঞ্চ আসবে। ব্রাঞ্চ আসার আগে কিন্তু চা পাতা প্রয়োগ করবে 1 চামচ পরিমাণ। তার ঠিক 10 থেকে 15 দিন পর গাছে যখন নতুন নতুন ব্রাঞ্চ আসবে, ঠিক তখনই কিন্তু গাছে কফি পাউডার প্রয়োগ করবে। বন্ধুরা, এবার আসি শেষের যে কাজ। শেষের কাজ হলো আমাদের প্রত্যেকটা গোলাপ গাছে এই সময় কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে আমি 2টো ফাঙ্গিসাইডের কথা বলবো, একটা তো অ্যামিস্টার টপ এবং আরেকটা হলো টাটা ব্লাইটক্স। যে কোনো কপার অক্সিক্লোরাইডযুক্ত ফাঙ্গিসাইড এবং অ্যামিস্টার টপ প্রতি সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে যদি তোমরা এই ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করতে পারো, তাহলে তোমাদের বাগানের গোলাপ গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে, গাছে কোনো রকম কোনো ফাঙ্গাস আক্রমণ হবে না। তো এই যে ফাঙ্গিসাইডগুলো, এখানে অ্যামিস্টার টপ তোমরা 1 ml 1 লিটার জলে গুলে খুব ভালোভাবে গাছের পাতায় স্প্রে করবে 1 সপ্তাহে, এবং দ্বিতীয় সপ্তাহে প্রয়োগ করবে টাটা ব্লাইটক্স অথবা যে কোনো কপার অক্সিক্লোরাইডযুক্ত ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম গুলে গাছের পাতায় স্প্রে করবে ঠিক 1 সপ্তাহ পর। 1 সপ্তাহের যেন অন্তর থাকে। এই 2টো ফাঙ্গিসাইড যদি অল্টারনেট করে তোমরা গাছের পাতায় স্প্রে করতে পারো, তাহলে দেখবে তোমাদের গাছে কিন্তু কখনোই কোনো রকম কোনো ফাঙ্গাসজনিত কারণে কোনো রকম কোনো সমস্যা হবে না। অনেক সময় গাছে বিভিন্ন রকম সমস্যা হয় এবং গাছ ফাঙ্গাসজনিত কারণে কিন্তু মারাও যায়। তো সেই কারণে ফাঙ্গিসাইড কিন্তু বর্ষাকালে অবশ্যই প্রয়োগ করতে হবে। এছাড়া আমাদের গোলাপ গাছে কিন্তু অবশ্যই পেস্টিসাইড প্রয়োগ করতে হবে। যদি পেস্টিসাইড হাতের কাছে কিছু না থাকে, সেক্ষেত্রে তোমরা নিম পাতা জলে ফুটিয়ে সেই জল ঠান্ডা করে গাছের পাতায় স্প্রে করবে, তাহলেও কিন্তু খুব দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায়। এবং যেহেতু এখন বর্ষাকাল, তাই স্টিকার অবশ্যই ইউজ করবে। যদি স্টিকার হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে তোমরা শ্যাম্পু 1 চামচ নিম পাতা ফোটানো জলের সাথে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করবে। তো এটা যখন বৃষ্টি হবে না ঠিক সেই সময় প্রয়োগ করবে। অন্তত যদি 4-5 ঘন্টা গাছে থেকে যায় যে কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইড, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। কিন্তু যদি 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে যদি সেটা বৃষ্টির জলে ধুয়ে যায়, তাহলে কিন্তু আবারও আমাদেরকে ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড ইউজ করতে হবে। যদি কীটনাশক রাসায়নিক পেস্টিসাইড ইউজ করতে চাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু গোলাপ গাছে কনফিডার স্প্রে করতে পারো। বন্ধুরা, অবশ্যই গোলাপ গাছ এই সময় বৃষ্টির জলের মধ্যে রাখো, কখনোই শেডে রাখার কোনো প্রয়োজন নেই। যেভাবে পরিচর্যা করতে বললাম এইভাবে পরিচর্যা করো, খুব সুন্দর কিন্তু তোমরা রেজাল্ট পাবে। তোমাদের প্রত্যেকটা গোলাপ গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। বন্ধুরা, জুলাই আগস্ট সম্পূর্ণ বর্ষাকাল তোমরা গোলাপ গাছের পরিচর্যা এইভাবে করতে থাকো, গাছে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে এবং গাছে প্রচুর পরিমাণে গ্রোথও হবে। এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। কারণ এই রকম বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও কিন্তু আমি প্রত্যেক দিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও লাইভ হওয়ার সাথে সাথেই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে কিন্তু পৌঁছে যাবে। আজকের ভিডিও সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।